নমস্কার, আমি সুমিতেশ। আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভ। আজকে কুচবিহার পৌরসভার চেয়ারম্যান একদম দায়িত্ব পাওয়ার পর এই প্রথম কোনো সংবাদ মাধ্যমে সরাসরি লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ, কুচবিহার পৌরসভার চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা। রবিদাকে স্বাগত। কুচবিহার শহর অন্য পুরসভাগুলোর থেকে একটু ব্যতিক্রম। আপনারা জানেন যে কুচবিহার শহর রাজার শহর, অনেক প্রাচীন ঐতিহ্য, রাজ ইতিহাস এই কুচবিহার শহরের সঙ্গে জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহার শহরকে নিয়ে হেরিটেজ শহরের স্বপ্ন অনেক দিন আগেই দেখেছেন এবং তিনি ইতিমধ্যেই আর্থিক বরাদ্দ দিয়েছেন, কাজও শুরু হয়ে গেছে বিভিন্নভাবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে পরবর্তী দিক, পুরো স্বপ্নটা পূরণ করা, হেরিটেজ শহর হিসাবে পূরণ করা, সেটা কিন্তু করতে হবে এবার রবীন্দ্রনাথ ঘোষকেই। এবং সেই লক্ষ্যেই আমার প্রথম প্রশ্ন হবে যে হেরিটেজ শহর তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারকে, আপনি কিভাবে সেই পরিকল্পনা রূপায়ণ করতে চাইছেন? মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের শহর, ভালোবাসার শহর, রাজার শহর, ঠাকুর মদন মোহনের শহর এই কুচবিহার শহর। এই শহরের সার্বিক উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শহরকে হেরিটেজ শহরের মর্যাদা দিয়েছেন এবং একটা ভালো টাকাও তিনি বরাদ্দ করেছেন। ইতিমধ্যেই কেএমডিএর টিম এসে ঘুরে গেছে, কারণ এই ধরনের কাজগুলো কেএমডিএই করে থাকে, কলকাতা কর্পোরেশন যেমন করেছে। এখানে এসে ঘুরে গেছে, নির্বাচন চলছিল, আবার তারা আসবে, তাদের সাথে আলোচনা করে নকশা করে পরামর্শ করে কিভাবে কুচবিহার শহরকে অত্যাধুনিক শহরে উন্নীত করা যায় এবং কুচবিহার শহরের মানুষকে অত্যাধুনিক পরিষেবা কিভাবে দেওয়া যায়, তাদের কাছে পৌঁছানো যায়, সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। দাদা, একটা বিষয় আমরা বহুদিন থেকেই এই সংবাদটা লিখে আসছি যে কুচবিহার শহর হেরিটেজ বিল্ডিং প্রচুর আছে। ইতিমধ্যেও তো সরকারিভাবে বোধহয় বেশ কিছু কোনটা হেরিটেজ করবে সেটা একটা নির্দিষ্টও করেছে, কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে, বেশিরভাগ বিল্ডিংয়ের সামনে দেখা যাচ্ছে যে প্রচুর বিজ্ঞাপন, এই বড় বড় ব্যানার, হুটার। এইটা তো দৃশ্য দূষণ হচ্ছে কুচবিহারের, কিন্তু এটা নিয়ে কোনো এর আগে পুরসভা কোনো পদক্ষেপ নেয়নি। আপনার কি কোনো পরিকল্পনা? এটা আপনার সাথে আমি একমত। আজকে আমি সময় পাইনি, এই ব্যাপারটা আলোচনায় নিয়ে এসেছি। আবার যেদিন বসবো সেদিন এটা নিয়ে বসবো। এই যে যত্রতত্র যে বিজ্ঞাপন, দৃশ্য দূষণ, সেখানে বিজ্ঞাপন, সেটা এটা মানে একটা হেরিটেজ শহরের পক্ষ থেকে একেবারেই বেমানান। তো সেক্ষেত্রে আমাদের চেষ্টা হবে যে ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবস্থা করা, চৌপতি আমাদের পৌরসভার থেকেই সেই বিজ্ঞাপনটা ব্যবস্থা করা হবে ডিজিটাল। যার যা বিজ্ঞাপন দেওয়ার থাকবে, শহরের যত্রতত্র হোর্ডিং আর নয়, ব্যানার হোর্ডিং নয়, সেখানে তারা বিজ্ঞাপন দেবে। যা রেট থাকবে সেই রেট অনুযায়ী আগে টাকা জমা দিয়ে তারা সে বিজ্ঞাপনের ব্যবহারের সুযোগটা নেবে এবং যতদিনের জন্য দেবে অতদিনই চলবে, তারপরে অটোমেটিক্যালি সেটা বন্ধ হয়ে যাবে। আবার যদি সে রিনিউ করে তাহলে আবার সে বিজ্ঞাপনটা চলবে। এবং বিজ্ঞাপনের ক্ষেত্রেও কিছু বাদ বিচার থাকবে। সরকার বিরোধী কোনো বিজ্ঞাপন অথবা সরকার যে সমস্ত জিনিসপত্রগুলোকে ব্যান করবে, গুটকার মতো যে সমস্ত নেশাদ্রব্যগুলো, তার বিজ্ঞাপন দেওয়া যাবে না। এই সমস্ত বিদেশি নিষেধ থাকবে। সমাজে যেটা প্রভাব পড়বে সেই ধরনের বিজ্ঞাপন, হ্যাঁ, কুপ্রভাব পড়বে, যেটা প্রভাব পড়বে, সেরকম বিজ্ঞাপন দেওয়া যাবে না। একদম ভদ্র রুচিসম্মত বিজ্ঞাপন দিতে পারে, কিন্তু ও ডিজিটালে হবে। এটা একটু সময় লাগবে করতে, কারণ দেখে নিতে হবে যে এই হোর্ডিংগুলো দেওয়া রয়েছে সেই হোর্ডিংগুলো রিনিউয়াল করেছে কিনা, সেই হোর্ডিংগুলো যতটা তারা পয়সা দিচ্ছে ওর থেকে বেশি হোর্ডিং লাগিয়েছে কিনা, এই সমস্ত আগে পরীক্ষা দেখে একটু সময় লাগবে, 10-15 দিন সময় লেগে যাবে এটা দেখতে হবে। আমরা পরবর্তী যে প্রশ্ন, কুচবিহারের শহরের সব থেকে বড় চর্চিত বিষয় সেটা হচ্ছে পানীয় জল। রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থাকা অবস্থায় কুচবিহার শহরের পানীয় জল সমস্যা মেটাতে কিন্তু বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। প্রচুর নতুন পাম্প তিনি বসিয়েছিলেন কুচবিহার পুরসভাকে দিয়েই, কিন্তু তারপরেও যে সম্পূর্ণ এই সমস্যার সমাধান হয়েছে তেমনটা নয়। এটা যেমন একটা বিষয়, আর পাশাপাশি আরেকটা বড় বিষয়
যে একটা বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছিল যে তোরসার জলটাকে তুলে সেটা পরিশ্রুত করে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া পানীয় জল হিসাবে। সেই কাজটা কিন্তু প্রায় শেষ হয়ে যাওয়ার পরেও প্রকল্পটা চালু হয়নি। আমি দুটি মিলিয়েই বলবো যে এই দুটো বিষয় নিয়ে আপনি কীভাবে ভাবছেন? প্রকল্পটা চালু হয়েছে, ওটাতে জলও দেওয়া হচ্ছে, কিন্তু সারা শহরে জলটা ওখান থেকে দেওয়া যাচ্ছে না, যার জন্য এই পাম্প হাউস বসাতে হয়েছে। উত্তর উন্নয়ন মন্ত্রককে কিছু করে দেওয়া হয়েছে, কিন্তু তা দিয়েও সমস্যাটা 100% পূরণ করা যাচ্ছে না। আরও 38 কিলোমিটার পাইপলাইনের টেন্ডার করতে হবে, যা টাকা আছে সেই টাকায় ওটা করলে 38 কিলোমিটার হবে। কিন্তু এরপরও পুরানো যে পাইপলাইন আছে, নতুন এর আগে 135 কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে, আরও 150 কিলোমিটার আছে পুরানো পাইপলাইন, ওটাও কিন্তু পরিবর্তন করতে হবে। তার জন্য আমি অতি শীঘ্রই কলকাতা গিয়ে যাব, নগরায়ণ মন্ত্রীর সাথেও কথা বলবো, পিএইচই মন্ত্রীর সাথে কথা বলবো, সবার সাথে কথা বলে 100% বাড়িতে যাতে পরিশ্রুত পানীয় জল দেওয়া যায় সে ব্যাপারে যা যা উদ্যোগ নেওয়া সেই উদ্যোগগুলো নেব। একদম। রবিদা, আরেকটা বড় প্রসঙ্গ যে একটা সময় যখন প্রশাসক মণ্ডলীর হাতে কুচবিহার পুরসভার দায়িত্ব চলে গেল, তখন থেকে দীর্ঘ একটা সময় ধরেই কিন্তু কুচবিহারের রাস্তাঘাটগুলো কাজ হচ্ছিল না। শেষে এসডিও আসার পর বেশ কিছু রাস্তা আবার করা শুরু করেছেন এসডিও যখন প্রশাসকের দায়িত্ব নেন, কিন্তু এই রাস্তাঘাটগুলো এখনও সম্পূর্ণ, অনেক গলির রাস্তা বেহাল হয়ে পড়ে আছে চলাচলের অজুহাতে। হ্যাঁ, এটা নজরে এসেছে, এসডিও সাহেব অনেকটাই কন্ট্রোল করেছে, কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব, বোর্ড মিটিং করব, ফান্ড পজিশনটা দেখব, আর তাছাড়াও যাতে ফান্ড নিয়ে আসা যায়, হেরিটেজ ফান্ডটা কীভাবে আমরা কতটা এই ব্যাপারে গলির রাস্তা করার হেল্প পাবো, এটা ডিএম সাহেবের সাথে মিটিং করতে হবে, করে আলোচনা করতে হবে। সব মিলিয়ে একটু সময় লাগবে, কিন্তু কুচবিহার শহরকে মমতা ব্যানার্জির স্বপ্নের শহর, ভালো লাগার শহর, যে শহরটা রাজার শহর, এ শহরকে সমৃদ্ধ করতে, সব দিকে সমৃদ্ধ করতে যা যা করার সেই করব, এবং আমরা সবাই মিলে করব, এবং সবাই মিলে উদ্যোগটা গ্রহণ করব। এর আগে বহুবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ হয়েছে, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে যে শহরে বারবার একটা অভিযোগ ওঠে, বিভিন্ন জায়গায় জঞ্জাল জমে পড়ছে, এবং এই জঞ্জালগুলো ডিসপাস করা হচ্ছে সেই একটাই ডাম্পিং গ্রাউন্ড, সেটা তোরসা নদী লাগোয়া। তোরসা নদীতে দূষণ ছড়াচ্ছে, বিভিন্ন অভিযোগ রয়েছে। এইটা নিয়ে সমস্ত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারে আলোচনা হয়েছে। সম্ভবত ডিএম সাহেব একটা ইউনিটকে, একটা এজেন্সিকে এই কাজটা দিয়েছে, তো সেখানে কাজটা শুরু হয়ে গেছে। মানে ওদের ওই ময়লা সরানো জায়গা পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি হলে এই সমস্যাটা মেটানো সম্ভব হবে। কিন্তু আজকে আমি জানতে পেলাম নতুন একটা তথ্য, যে আলিপুরদুয়ারের পৌরসভার সমস্ত জঞ্জালও এখানে ফেলা হয়। আচ্ছা। ধূপগুড়ি পৌরসভার জঞ্জাল সেটাও এখানে ফেলা হয়। মানে এটা কেন ফেলা হবে, প্রশ্নের উত্তর পাইনি। এরপরে এক্সিকিউটিভ অফিসার যে তিনি ছুটিতে আছেন, তিনি আসলে আবারও আধিকারিকদের মিটিং করে এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করা হবে। একদমই। আপনারা জানেন যে 2003 সালে কুচবিহার ভবানীগঞ্জ বাজারে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এবং তারপরে বাজারের বেশিরভাগ দোকানপাট কিন্তু পুড়ে ছাই হয়ে গেছিল। সেই ঘটনা ভবানীগঞ্জ শহরের পরে এটা করা সম্ভব হবে। তাছাড়া আর একটা জিনিস, এই জল জমার সমস্যার অনেকগুলো কারণ রয়েছে। একটা হলো যে প্রায় 82টা দিঘি ছিল কুচবিহার শহরে। বামফ্রন্টের আমলেই এই দিঘিগুলো সব মুজানো, বন্ধ করা, বিক্রি করা, দিয়ে এই দিঘিগুলো ক্ষতি করা হয়েছে, যার কারণে জল ধারণের জায়গা কমে গেছে। পাশাপাশি এত বাড়িঘর হয়েছে যাতে ফাঁকা জায়গা কোথাও নেই। এই ফাঁকা জায়গা, নিচু জায়গা, জল জমার জায়গা না থাকার কারণে সমস্ত জলটা এসে রাস্তায় পড়ছে, যার জন্য রাস্তাটা প্লাবিত হচ্ছে, এবং 6তলা 7তলা যে বাড়ি হচ্ছে, সেই বাড়ির সমস্ত জলগুলো, ব্যবহারিক জলগুলো এসে রাস্তায় পড়ে যাচ্ছে, কারণ ড্রেন তো মুজে গেছে, রাস্তার থেকে উঁচু হয়ে গেছে বাড়ি, ড্রেন উঁচু হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে ড্রেনের থেকে নিচু, যার জন্য জলগুলো এসে রাস্তায় পড়ছে। আন্ডারগ্রাউন্ড এই
জল নিকাশের ব্যবস্থা না হলে এটা সমস্যার সমাধান করা খুবই কঠিন এবং খুবই কষ্টকর হবে। সুতরাং সেটার উপরে আমরা জোর দিচ্ছি। এবং আমরা যেমন আন্ডারগ্রাউন্ড ক্যাবেলিং সিস্টেম করেছি ইলেকট্রিকের, তার 40% বোধহয় হয়েছে, 60% বাকি আছে। ওটাও কাজ শুরু হবে, করোনা অতিমারির জন্য বন্ধ ছিল। সেভাবেই আমরা জল নিকাশি ব্যবস্থাটা ওইভাবেই করতে চাই। কেএমডিএর ওই বললাম একটু আগে যে কেএমডিএর টিম এসে ঘুরে গেছে, আবার কেএমডিএর টিম আসবেন, তারা এসে দেখে মাস্টার প্ল্যান করে তারপরে এটা ছাড়া কিন্তু কোনো রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই। কুচবিহারের শহরের অনেক জলাশয়ের কথা বললেন, ডোবার কথা বললেন, এখনও বেশ কিছু ডোবা সেগুলো সংস্কারের অভাবে কিন্তু খুব বাজে অবস্থা আছে। আপনি যদি এই হাসপাতালের সামনে বেনসিল কলেজের পিছনটায় যে ডোবা চন্দনদিঘি, ইতিমধ্যে হেরিটেজ স্থাপত্যের মধ্যে যে 155টা রয়েছে, তার মধ্যে বেশ কিছু দিঘি যেগুলি হেরিটেজ, সেগুলি রাজ আমলে সেগুলিকে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে 8টা দিঘির ডিপিআর তৈরি রেডি হয়ে গেছে, আর বাকিগুলো রেডি হচ্ছে। পর্যায়ক্রমে এই দিঘিগুলো সংস্কার করা হবে। সংস্কার না সৌন্দর্যায়নের সঙ্গে? ওই তো সাথে সাথে সংস্কার মানে সৌন্দর্যায়ন, সাথে সাথে বিউটিফিকেশন যেটা বলা হয়। কুচবিহার শহরে ফুটপাত দখল করে ব্যবসা, এটা দীর্ঘদিনের সমস্যা, কিন্তু এখন গাড়ি ঘোড়া বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, যানজট হচ্ছে। শহরে দিনের বেলা হচ্ছে দেখা যাচ্ছে যে পণ্যবাহী ট্রাকগুলো দিনের বেলা শহরের উপর দিয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে আপনার এই বালি বজরি এইসব নিয়ে যারা যে ট্রাকগুলো যাচ্ছে সেটা উন্মুক্ত, নিয়ম ঢাকনা দিয়ে নিয়ে যাওয়ার নিয়ম থাকলেও নিয়ে যাচ্ছে না, ফলে দুর্ঘটনা ঘটছে। এই কয়েকদিন আগেও এই নিউ কদমতলাতেই একজন মহিলার মৃত্যু হয়েছে এই একই কারণে। এই সমস্যা সমাধানে কি ভাবছেন? টোটোর সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা পুলিশ প্রশাসন, আরটিও, ডিএম, এসপি এদের সাথে বৈঠক করতে হবে। কারণ ট্রাফিকটা কন্ট্রোল করে হলো পুলিশ। পুলিশের একটা আলাদা বিভাগও আছে, ডিএসপি একজন এর দায়িত্বে আছে ট্রাফিকের কন্ট্রোলের। সুতরাং তাদের সাথে বৈঠক করে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যবসায়ীদের সেখানে ডাকা হবে, টোটো ইউনিয়ন, গাড়ি ইউনিয়ন, তাদেরকেও মালিকদের তাদেরও ডাকা হবে। কারণ তাদেরও গাড়ি বাসগুলো দেখা যায় যে টার্মিনাস থেকে বেড়ে যত্রতত্র পার্কিং করছে, লোক তোলার জন্য জাম করা, রোড জাম করছে। সুতরাং স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে যাতে সমস্ত জায়গায় না দাঁড়ায়, নির্দিষ্ট জায়গা ছাড়া, চিহ্নিত করা জায়গা ছাড়া যাতে সমস্ত জায়গায় না দাঁড়ায়, সেটাও দেখতে হবে। একটা প্রসঙ্গ, একদমই আধুনিক শহরের দিকে যাচ্ছি আমরা, যে পৃথিবীতে বেশিরভাগ শহরগুলো আধুনিক হচ্ছে, সেখানে কিন্তু আধুনিক প্রযুক্তির যখন ব্যবহার করা হচ্ছে। আপনি নির্বাচনের আগে বলেছিলেন যে কুচবিহার শহরকে ওয়াইফাই জোন করার একটা চিন্তাভাবনা আপনার আছে, সেটা কতদূর? না, সেটা কতদূর এখনই নয়। আমি বলেছিলাম যে আধুনিকরণের কাজ সম্পন্ন হলে শহরে তারপরে নির্দিষ্ট কিছু এলাকায় ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই জোন করা হবে। তো সেটা এখন তো আধুনিকরণের কাজ শুরু হবে, এটা কাজ হবে, তারপরে সে ওয়াইফাই জোন। এখন তো আর ওয়াইফাই জোন কেমন করে করবে? এখন তো করতে পারবো না। আগে তো হেরিটেজ শহরের সেই যে আধুনিকরণের যে কাজটা, সেটা কমপ্লিট করে তারপরে এটা আমি আমার বক্তব্যের মধ্যে সেভাবে আমি বলেছিলাম। কুচবিহার শহরের দুটো, কুচবিহার শহর বলতে নয়, জেলার একটা বড় অংশেরই দাবি, দুটো দাবি খুব গুরুত্বপূর্ণ দীর্ঘদিনের। একটা হচ্ছে কুচবিহার বিমানবন্দর, আরেকটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা অবধি যাচ্ছে, কিন্তু কুচবিহার শহরের মানুষ কুচবিহারে স্টপেজ পাচ্ছে না, ফলে একটা বঞ্চনা থেকে যাচ্ছে। এই সমস্যা, দুটি সমস্যার সমাধান, দুটো কথাই আমি বলছি। ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে কুচবিহার যে এয়ারপোর্টটা আছে, এয়ারপোর্টের যে রানওয়েটা ওটা বাড়ানোর কাজ শুরু হয়েছে। ওটা 400 মিটারের বেশি বাড়ানো হবে, প্রায় তাতে 1730 মিটার টিটার যদি হয়, তাহলে 72 সিটের যে প্লেন সেটা ওঠানামা করানো যাবে, যেটা রূপসীতে যেভাবে 72 সিটের প্লেন নামা ওঠা করছে। তো সেটার কাজ যেমন শুরু হয়ে গেছে, তেমনি পাশাপাশি আমাদের ডিএম সাহেব একটা উদ্যোগ নিচ্ছেন, তার সাথে কথা হয়েছে যে ইতিমধ্যেই একটা 20 সিটের প্লেন নামানো যায় কি না। 20 সিটের প্লেনটা নামলে যেটা হবে, মানে লোকের যে প্লেনে চড়া অভ্যাসটা, যাওয়া আসার, সেই অভ্যাসটা হবে। অনেকেরই কিন্তু প্লেনে চড়তে ভয় পায়, সেই অভ্যাসটা আস্তে আস্তে হবে যাওয়া আসার। এটা হতে হতে 8 মাস লাগবে বোধহয়, ওটা কমপ্লিট হতে 8-9 মাস। 8 মাসের মাথায় তাহলে যখন আমরা ওই প্লেনটা পাবো, তখন কিন্তু ওই প্লেনটা প্যাসেঞ্জারের সমস্যা হবে না। নাহলে নতুন ওই 72 সিটের প্লেন যদি তখন ভর্তি না হয়, আবার বন্ধ হয়ে যেতে পারে।
সেই জন্যই ডিএম সাহেব এটাই উনি উদ্যোগটা নিচ্ছেন যে একটা 20 সিটের প্লেন নামানো যায় কি না। বিভিন্ন বিমান সংস্থার সাথে কথাও তিনি বলেছেন, অনেকে এগিয়ে আসছেন। দেখা যাক দ্রুত এই আলোচনা করতে করতে কত তাড়াতাড়ি সেটা করা যায়। আর উত্তরবঙ্গ এক্সপ্রেস ওর উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে 18টা কোচ আছে। তো ওটা যদি আমরা এখানে দাঁড় করাই, দুটো জায়গায় পড়ছে, দুটো সবচেয়ে অসুবিধা হচ্ছে দুটো গেট পড়ে যাচ্ছে। একটা এই যে প্রথম গেট হাউজিংয়ের পাশ দিয়ে, একটা লাস্ট গেট যেটা ওটা চলে গেল পান্থনিবাসের পাশ দিয়ে, বিবেকানন্দ স্ট্রিট একটা পান্থনিবাস গেল। তো আর মাঝখান থেকে ওই কালভার্ট, ফাঁকা ফাঁকা কালভার্ট আছে, ড্রেন, হাই ড্রেন চলে গেছে। তো প্ল্যাটফর্ম ছাড়া তো আর ট্রেন দাঁড় করানো যায় না, আইনও ওটা সম্পূর্ণভাবে বেআইনি। ন্যাচারালি প্ল্যাটফর্ম যেহেতু পাচ্ছে না পুরোটা, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার দায়িত্ব কে নেবে নামতে বা উঠতে? সেই কারণে ওখানে নামানো বা উঠানো করা যাচ্ছে না। তবে আমাদের তো নিউ কুচবিহারেই আমরা ওঠানামা করতে অভ্যস্ত। অ্যাকচুয়ালি ওটা দূরের যারা প্যাসেঞ্জার, দিনাটা, বামনহাট, ওই সমস্ত এলাকার যারা প্যাসেঞ্জার, তাদের জন্যই এই ট্রেনটাকে তখন মুখ্যমন্ত্রী ওই পর্যন্ত এক্সটেন্ড করেছিল। যেমন এদিকে দেওয়ানহাটে এক্সটেনশন করা হয়েছে। তো এখানে যেহেতু একটা হাই ড্রেন আছে বা এই প্ল্যাটফর্ম নাই, প্ল্যাটফর্ম করতে হলে তাহলে রেল ক্রসিং বন্ধ হয়ে যাবে, তা তো আর হবে না। সুতরাং সেই কারণেই ওই ট্রেনটাকে এখানে দাঁড় করানো যাচ্ছে না। একদম। আমরা আবার আসবো এরপরে রবিদার ব্যক্তিগত রাজনৈতিক জীবন নিয়ে কথা বলবো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। তার আগে আমরা সামান্য সময়ের জন্য বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি।
আমরা আবার ফিরে এসেছি। আমরা এবার আলোচনা করব রবীন্দ্রনাথ ঘোষ। আপনারা জানেন যে দীর্ঘ সময় থেকে, সেই বাম আমল থেকে তৃণমূল কংগ্রেস, তার আগে কংগ্রেস দীর্ঘদিন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। বাম আমলে সেই সময় বামেদের যে দাপট ছিল তার বিরুদ্ধে লড়াই করেছেন এবং কখনো পঞ্চায়েত বা জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছে বলে আমাদের জানা নেই। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বহু বছর। সিপিএমের বাঘা বাঘা তৎকালীন সব বিধায়ক নেতাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তারপরে হচ্ছে মন্ত্রী ছিলেন 5 বছর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মতো জায়গায় মন্ত্রী ছিলেন। পর্ষদের দায়িত্ব ছিলেন, পরিষদীয় সচিব ছিলেন। এই জার্নির পরে আজ কাউন্সিলর এবং চেয়ারম্যান, প্রথমে কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, তারপরে চেয়ারম্যান। এই জার্নিটাকে কিভাবে দেখছেন রবিদা? এটা তো নতুন জার্নি জীবনের, এবং এটা উপভোগ করছি আমি যখনই যেখানে দায়িত্ব পেয়েছি সেখানে চ্যালেঞ্জ নিতে হয়েছে আমাকে। এমনই কিছু জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে সবসময় আমাকে, যে সে একটা চ্যালেঞ্জ ছিল। এনবিসিসির দায়িত্ব দেওয়া হয়েছিল 1 বছরের জন্য, ওটা একটা মারাত্মক চ্যালেঞ্জ ছিল। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল, ওটা বড় চ্যালেঞ্জ ছিল, ওটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। পরবর্তী সময়ে পরিষদীয় সচিব, ওটা ঠিকঠাকভাবে কাজ করতে পেরেছি ওটা। পরে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, যেহেতু ওই দপ্তরটির মমতা ব্যানার্জির সৃষ্টি করেছিলেন, তার আলাদা ভাবনা, উত্তরবঙ্গের প্রতি ভালোবাসা, উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার, ডেভেলপমেন্ট করার তার স্বপ্ন, সেই স্বপ্নটা সফল করা সেটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। যেহেতু মুখ্যমন্ত্রীর স্বপ্ন পূরণ করার ব্যাপার, সেটাও চ্যালেঞ্জের সাথে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাফল্যের সাথে সেই কাজটাও সম্পন্ন করতে পেরেছি। তো এটাও একটা চ্যালেঞ্জ। আমি সারা জীবনই চ্যালেঞ্জ দিতে ভালোবাসি। কংগ্রেস থেকে যখন তৃণমূলে এসেছিলাম, ওটা একটা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটাও নিয়েছিলাম, অ্যাকসেপ্ট করেছিলাম, এবং মানুষের আশীর্বাদ, মানুষের সহযোগিতার কারণে একটা সময় সেই চ্যালেঞ্জটা সাকসেস হয়েছিল। চ্যালেঞ্জটায় তো জীবনে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ। প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে আমাদের এগিয়ে যেতে হয়। কারণ আমরা তো কোনো রাজ পরিবারে, জমিদার পরিবারে জন্মগ্রহণ করিনি। হ্যাঁ, সুতরাং সেখানে একটা অজ গ্রাম থেকে উঠে এসে শহরের মতো জায়গায় বসে একটা দল, নতুন দলকে 22 বছর নেতৃত্ব দিয়েছি, এবং শেষ পর্যন্ত দলকে সাফল্যের মুখ দেখাতে সমর্থ হয়েছি, সবাইকে নিয়ে একসাথে জোট বেঁধে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমার জীবনটা একটা চ্যালেঞ্জ ছাড়া, লড়াই ছাড়া কোনোটাই আমার জীবনে কিচ্ছু হয়নি। কুচবিহার পুরসভার দায়িত্বে দেখা যাচ্ছে এর আগে দীর্ঘ সময় কাটিয়েছিলেন বীরেন কুণ্ডু মহাশয়, উনি কাটিয়েছিলেন। তারপরে যারা এসছে, তার আগেও হয়তো দীপক গোস্বামী ছিলেন, তিনিও অনেকটা সময় কাটিয়েছেন, কিন্তু তার পরবর্তীতে আফটার বীরেন কুণ্ডু কেউ দীর্ঘস্থায়ী হতে পারেনি, গেছে এরকম পুরসভায়। এবং লাস্টে নির্বাচন হওয়ার সময় প্রশাসক পদে যারা ছিলেন, তারা তো ক্ষণিকের জন্য, কিছুদিনের জন্য ছিলেন। এটা একটা প্রশাসনিক অভিজ্ঞতার প্রয়োজন হয়। মানে আমি বসলাম আর সব কিছু করলাম, উত্তরে গেলাম, আমার মনে হয় সেটা সম্ভব হয় না। এটা পূর্ব অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, প্রশাসনিক দক্ষতা না থাকলে এই ধরনের কাজ, জনসেবামূলক কাজ স্বচ্ছতার সাথে করা কিন্তু খুব কঠিন। এটা জায়গা ছোট হলেও এটাও একটা গভর্নমেন্ট, সুতরাং এখানে এতগুলো লোকের পরিষেবা এই সংস্থার উপর নির্ভর করছে, এবং যিনি চেয়ারম্যান হবেন তার ভাবনার উপরেই মানুষ কতটা পরিষেবা পাবে তা নির্ভর করছে। উন্নয়নটা কতটা হবে তার অ্যাক্টিভিটিসের উপরে নির্ভর করছে। সুতরাং ব্যাপারটা একেবারে ছোট নয়। একদমই। কারণ হচ্ছে যে কিছুদিন আগে একটা বিষয় চর্চা হচ্ছে যে দিল্লির সরকারের যে পরিস্থিতি হয় সেটা ওই একটা পুরসভা বা মহানগরী পরিচালনার মতোই আর কি। তো একটা পুরসভারও কিন্তু প্রায় একই রকম দায়িত্ব থাকে। যাই হোক, আমি সেই প্রশ্নে আর গেলাম না। বিষয়টা হচ্ছে যেটা যে
আপনি যখন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন, গোটা উত্তরবঙ্গেরই বহু কাজ হয়েছে, তার মধ্যে কুচবিহার জেলারও প্রচুর কাজ হয়েছে। আপনার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যদি কয়েকটা উল্লেখযোগ্য কাজের কথা বলেন আপনার হাত দিয়ে, যেটা আমি যদি বলি তাহলে এখানে ইউনিভার্সিটি যেটা পঞ্চান্ন ইউনিভার্সিটিটা হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজটা এখানে হয়েছে, হেরিটেজ রোডটা সেটার কাজ শুরু হয়েছে, এখনো শেষ হয়নি, এবং নিশিগঞ্জে একটা কলেজ হয়েছে, ডিগ্রি কলেজ, ঘোষকারডাঙ্গা একটা ডিগ্রি কলেজ হয়েছে, এবং মাথামা সীতাই মোড়ে একটা পলিটেকনিক কলেজ হয়েছে। তারপর মানে আমার দপ্তরেরই তো শুধু কুচবিহারের জন্য বলবো তো শুধু একদম কুচবিহার জন্য, কুচবিহার তো প্রচুর উন্নয়ন কাজ, নদীর বাঁধ নির্মাণ হয়েছে, একটা নিশিগঞ্জে যে হাই স্কুলটা সেটা হয়েছে, এবং যে কটা পৌরসভা, প্রত্যেকটা পৌরসভায় কিছু কিছু রাস্তা এবং এলইডি লাইট দিয়ে সাজিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তো কুচবিহারে যেমন কুচবিহার কলেজটা 4তলা বিল্ডিং একটা সেখানে, এবং এখানে মাথামা কলেজ আছে, সেখানে অতিরিক্ত শ্রেণীকক্ষ, দেওয়ানহাট কলেজের শ্রেণীকক্ষ, ওখানে বক্সিরহাট কলেজের শ্রেণীকক্ষ, এইদিকে যে সারথীবালা কলেজ বানেশ্বর, নতুন একটা বিল্ডিং শ্রেণীকক্ষ, এই ধরনের প্রচুর কাজ হয়েছে। এবং একটা মানে কুচবিহার শহরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটা সুইমিং পুল, একটা অত্যাধুনিক সুইমিং পুল, তার কাজ, সেটারও কাজ হচ্ছে। এরকম প্রচুর কাজ হয়েছে। এবং আমি পরিষদীয় সচিব থাকার সময়ও এই শহরের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো চওড়া করে ম্যাস্টিক করে করা সম্ভব হয়েছে। তারপর বৈদ্যুতিক চুল্লিটা বন্ধ হয়েছিল, সেটাও 2 কোটি টাকার মতো খরচ করে চালু করা সম্ভব হয়েছে। এরকম অনেক কাজ ছোট বড়। তারপরে কুচবিহার শহরে একটা উৎসব ভবনটা, অডিটোরিয়াম অত্যাধুনিক, সেটা হয়েছে। রবীন্দ্র ভবন 7 কোটি 60 লক্ষ টাকা দিয়ে সংস্কার করা, খুব অল্প সময়ের মধ্যে ওটা হ্যান্ডওভার পেয়ে যাব। দিনহাটায় নৃপেন্দ্রনাথ স্মৃতি সদন, ওটাও প্রায় 8 কোটি টাকা করে নতুন রূপ দেওয়া হয়েছে। তারপরে সিতাইতে একটা করা হয়েছে, শীতলকুচিতে করা হয়েছে। তো এগুলি অনেকগুলো কাজ, রাস্তাঘাট করা হয়েছে, পানীয় জলের প্রকল্প করা হয়েছে, এগুলি প্রচুর কাজ করা হয়েছে। সুতরাং একটা ছোট্ট দপ্তর তো, তা সত্ত্বেও যেমন মালদাতে সবচেয়ে বড় কাজটা করা হয়েছে, সেটা ফুলহার নদীর উপরে 132 কোটি টাকা খরচ করে 2 কিলোমিটার একটা ব্রিজ। হ্যাঁ, ওটার ওই ব্রিজের ওই পারে, নদীর ওপারে ছিল ভূতনির চর, প্রায় 1 লক্ষর বেশি মানুষ ওখানে বাস করে, এবং ওদের যোগাযোগটা ছিল ঝাড়খণ্ড আর বিহারের সাথে। মানে মূল ভূখণ্ড বাংলা, তার সাথে যোগাযোগ ছিলই না। তো সেই ক্ষেত্রে সেই ব্রিজটা দেওয়াতে হয়েছে। ওখানে মানিকচকে একটা কলেজ করা সম্ভব হয়েছে, সুজাপুরে মালদা, ওখানে একটা পলিটেকনিক কলেজ করা সম্ভব হয়েছে। এদিকে প্রচুর উত্তরবঙ্গে জয়েস ব্রিজ করা হয়েছে, অডিটোরিয়াম রায়গঞ্জে করা হয়েছে, দাড়িভিটে ব্রিজ করা হয়েছে, এরকম হয়েছে। ইসলামপুরে হয়েছে প্রচুর কাজ, চোপড়াতে হয়েছে, শিলিগুড়িতে হয়েছে, বিভিন্ন কলেজগুলোকে শ্রেণীকক্ষের জন্য টাকা দেওয়া হয়েছে। তারপর বিন্নাগুড়িতে একটা হিন্দি কলেজ হয়েছে, হাতিঘিসা, নকশালবাড়ি দুটো, ওখানেও কলেজ হয়েছে, ডিগ্রি কলেজ হয়েছে। এরকম প্রচুর কাজ কিন্তু হয়েছে। এবং বালুরঘাটের মাঝিয়ানে একটা কৃষি কলেজও আমরা করেছি, ওখানে করে দিয়েছি বিল্ডিং টিল্ডিং। এখানে যে পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয় আছে, ওখানেও কিন্তু 2টো বিল্ডিং হচ্ছে, একটা ফ্যাকাল্টি বিল্ডিং আর একটা হলো হোস্টেল। এখানে যে আমাদের কুচবিহার রামকৃষ্ণ আশ্রম আছে, ওখানে একটা 3 তলা বিশিষ্ট একটা হোস্টেল আর একটা কারিগরি, কি বলে ওটাকে, কারিগরি শিক্ষা কেন্দ্র, ল্যাব, হ্যাঁ কেন্দ্র, ওটাও 3 তলা। এগুলি অনেক ডিমান্ড আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। তো এরকম মার্কেট হয়েছে প্রচুর, যেমন মাথাভাঙা একটা বাজার, শহরে একটা মার্কেট হয়েছে, এদিকে অনেকগুলো মার্কেট হয়েছে। আমাদের পুন্ডিবাড়ি মার্কেট হয়েছে, ডোডেরহাটে মার্কেট হচ্ছে, এই পাশে বাবুরহাটে একটা মার্কেট হচ্ছে, হয়েই গেছে প্রায়। তারপরে এদিকে বারুগঞ্জে মার্কেট হচ্ছে, দেওয়াচড়াইতে হয়েছে, বলরামপুরে হয়েছে, বহু জায়গায় মার্কেট করে সারা উত্তরবঙ্গে এইভাবে আমরা মার্কেট করে দিয়েছি, যাতে যেমন অসংখ্য কাজ হয়েছে। যেমন জলপাইগুড়িতে মানে
ছতলা 7তলা বিশিষ্ট একটা মার্কেট আমরা করেছি। 365টা স্টল আছে এর মধ্যে। হ্যাঁ, তার মধ্যে 132টা স্টল আমরা বিনা পয়সায় দিয়েছি। ওখানে বাজারে আগুন লেগেছিল সম্ভবত 2016 সালে। তো মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে ওদের 132টা স্টল ওদেরকে বিনা পয়সা দিতে হবে, সেটাও দেওয়া হয়ে গেছে। ওখানে একটা বেলি ব্রিজও হয়েছে পাশেই। হ্যাঁ, করলা নদীর উপর, ওটা ফরাসি কোম্পানিকে দিয়ে করানো হয়েছে। এই প্রথম বাংলায় ফরাসি কোম্পানি একটা ব্রিজ করেছিল, ওখানেই করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, শিলিগুড়িতে প্রচুর কাজ করে দেওয়া হয়েছে। সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা শহরগুলোতে এলইডি লাইট, রাস্তাঘাট, ব্রিজ কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি, বিভিন্ন রকম কাজ করা হয়েছে। মানে বিভিন্ন রকম কাজ করা হয়েছে। একদম। আমি আরেকটা প্রশ্নে আসতে চাই রবিদা, যে আপনি গতকালকে আপনার আপনার যে প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপির প্রার্থী পঙ্কজ বুচ্চা, তার বাড়িতে গিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় এটা একটা ট্রেন্ড হয়ে যায়, মানে যে অনেকেই বলতে দেখা যায় যে এটা ভালো করেছে, পাশাপাশি এরকম বলেছে যে এর আগে রবিবাবু এইরকম কখনো আচরণ করেনি, তাহলে তার কি এখন কি অন্যরকমভাবে ভাবছে নাকি, এরকম নানান ধরনের কথা হচ্ছে। এর আগে তো তমসের বাবু আমার ছিল প্রতিদ্বন্দ্বী, আমি তো তার বাড়িতেও যাই। অনন্ত রায়ের সাথেও আপনার ভালো সম্পর্ক? অনন্ত রায়ের মা যখন মারা গেছে তখনও গেছি, আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে তার সাথে। যখনই প্রয়োজন হয়েছে গেছি বা ডেকেছি নিমন্ত্রণ। আমার বাড়িতেও আমার ছেলে মেয়েদের যতগুলো কাজ হয়েছে সবটাতে এসছেন। আমার বাবা মা যখন মারা গেছেন তখনও ভবিষ্যৎ দিতে এসছেন। এটা একটা পারিবারিক একটা ব্যাপার। এই সম্পর্কটা তো তারিণী রায়ের সাথেও আমার রয়েছে, সবার সাথেই রয়েছে। আজকে হয়তো পরেশ অধিকারী আমাদের দলে এসছে, যখন ছিলেন না তার সাথেও ভালো সম্পর্ক ছিল। তারপর অক্ষয় ঠাকুর, তার সাথেও ভালো সম্পর্ক। অর্থাৎ সম্পর্কটা কিন্তু আগাগোড়াই ছিল, কিন্তু সেই সময় যেহেতু তাদের সাথেই লড়াইটা করতে হয়েছে, সেইখানে হয়তো অনেকে মনে করছেন যে সম্পর্কটা বোধহয় খারাপ। বক্তৃতার আমার রাজনৈতিক জীবনটা আলাদা, পারিবারিক জীবনটা আলাদা, ব্যক্তিগত জীবনটা আবারও আলাদা। সুতরাং এটা পঙ্কজ বুচ্চা আমার সন্তানের মতো। আমার ছেলেরও যার নাম ওরও তাই নাম পঙ্কজ। সুতরাং আমি প্রত্যেকটা বাড়িতে, বেশিরভাগ বাড়িতেই যাচ্ছি, দেখা করছি ভোটের পরে। ওখানে তো ওটা বোধহয় সম্ভবত 6তলা কি 7তলা বিল্ডিং, সেখানেও ওখানকার সবার সাথে দেখা করছে। ওদের ঘরেও গেলাম। পঙ্কজের সাথে তো আজকে তো পরিচয় নয়, অনেকদিন আগে থেকে পরিচয়। ওর বাবার সাথে অনেক বছর থেকে পরিচয়, বাজারের দোকান আছে। সুতরাং গেলাম, তার বাড়িতে গেলাম, খুব ভালো সম্মান দিয়েছে। খাওয়া দাওয়ার, স্ত্রী, তারপরে ভাইয়ের বউটাও সবাই মিলে নানা রকম খাবার বানিয়ে খাইয়েছে, প্রণাম করেছে, আশীর্বাদ চেয়েছে, বাচ্চাদের নিয়ে খেলা করেছি। সুতরাং এটা একটা পারিবারিক সম্পর্ক। রাজনৈতিক সম্পর্কটা সম্পূর্ণ আলাদা, পারিবারিক সম্পর্কটা, ব্যক্তিগত সম্পর্কটা, এটাও সম্পর্কটা সম্পূর্ণ আলাদা। আমরা তো পৃথিবীতে এসেছি, আবার চলেও যেতে হবে। তো যে কদিন থাকবো সবার সাথেই মিলেমিশে ভালোবাসা দিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে, ভালোবাসা দিয়ে যাবো, চলে যাবো, যেতেই তো হবে একদিন না। সুতরাং এটা আমার মনে হয় এটা সব মানুষেরই করা উচিত, সব ভালো বললেন। এবং আমি জানি অন্তত পক্ষে যে আপনার সাথে অনেক বাম নেতার সুসম্পর্ক আছে, এটা আমি ভালো করে জানি, ওই সময় থেকেই জানি। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় যেটা ভাবার মতো বিষয়, সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে যখন রাজনৈতিক দুই প্রতিপক্ষর বিতর্ক হয়, হয়তো সামনাসামনি হচ্ছে না, কিন্তু এক মঞ্চে এক নেতা বলে যাচ্ছে আরেক মঞ্চে, সেটা হয়তো শালীনতা পার হয়ে গিয়ে যায় আর কি, ব্যক্তি আক্রমণে চলে যায়। সেই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু সবসময় ব্যক্তি আক্রমণের বিরুদ্ধে। রাজনৈতিক আক্রমণ আমি করব, আমার হাতে যত অস্ত্র আছে, রাজনৈতিক অস্ত্র, আমি সেটা ছুড়ব। এবং যারা আমার বিরোধী আছে তারাও তাদের হাতে যত রাজনৈতিক অস্ত্র আমাদের বিরুদ্ধে প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক। এটা হলো রাজনৈতিক যুদ্ধ, এটাও এক ধরনের যুদ্ধ। তো ব্যক্তিগত আক্রমণটা কখনোই করা উচিত নয়। কেন কি, প্রত্যেকেই তো কোনো না কোনো রাজনৈতিক দলের একটা প্রতিনিধিত্ব করছে। সুতরাং যে দলের প্রতিনিধিত্ব করছে সেই দলের একটা সম্মান আছে, সব আছে। সুতরাং শালীনতা বজায় রেখেই আক্রমণ করা বা বক্তব্য রাখা উচিত, এবং সেটা করলে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। একদমই। পার্থপ্রতিম রায়ের সঙ্গে আপনার সম্পর্ক আবার ভালোভাবে গড়ে উঠছে, কি বলবেন? আমার সাথে কারো সম্পর্কই খারাপ নয়। যে যেরকমভাবে চাইবে তার সাথে ঠিক সেরকমই করব, এবং যে যতটা চাইবে আমার কাছে ঠিক ততটাই দেব। সুতরাং
এই সম্পর্ক তৈরি হয় দেওয়া নেওয়ার মধ্যে। তার মানে এটা নয় যে টাকা পয়সা দেওয়া নেওয়া, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান দেওয়া নেওয়ার মধ্যে। এটা অটোমেটিক একটা মনের ব্যাপার, এবং মনের থেকে সেই ভালোবাসাটা, সম্মানের জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা প্রত্যেকটা মানুষের মনে তৈরি হয়। যার জন্যই হঠাৎ করে দেখা যায় যে এমন আমরা অনেক সময় ভাবতেই পারি না, তার সাথে কারো একটা সম্পর্ক তৈরি হয়, ভালোবাসা, বন্ধুত্ব তৈরি হয়। আবার ঘনিষ্ঠ যারা আত্মীয় স্বজন আছে, অনেক সময় দেখা যায় যে তাদের সাথেও তেমন সম্বন্ধ তৈরি হয় না, আত্মীয়তা থাকলেও, রক্তের সম্পর্ক থাকলেও সেই ভালোবাসার সম্পর্কটা কিন্তু তৈরি হয় না। সুতরাং এটা মনের ব্যাপার, ভালোবাসার ব্যাপার, সম্মান শ্রদ্ধার ব্যাপার। একদমই। আমরা বেশ কিছু প্রশ্ন দর্শকরাও করেছেন, আমরা দুই একটা প্রশ্ন তার মধ্যে থেকে নেওয়ার চেষ্টা করব। একজন লিখেছে যে কুচবিহার শহরে থাকা রাজ আমলের পুকুরগুলির অবস্থা খুব খারাপ। এটা এই প্রসঙ্গে সম্ভবত আলোচনা হয়েছে, তবুও একজন বলেছেন সেগুলির জন্য কি উদ্যোগ নেবেন, সেই বিষয়ে কিছু বলুন। পুকুর বাঁচানোর লড়াই কিন্তু আমি অনেক বছর আগে থেকে শুরু করেছিলাম, এটা আপনারাও জানেন। তো এবারও যখন হেরিটেজ শহরের ঘোষণা হয়, যখন নির্দিষ্ট করা হচ্ছিল কোন কোন জিনিসগুলো হেরিটেজে আসবে, আমি হেরিটেজ কমিটি তখন মন্ত্রী ছিলাম, তারপরেও আমি উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ছিলাম, এখন পৌরসভার পৌরপতি হিসেবে নিশ্চয়ই সেখানে থাকব। তো সেখানে সেই প্রত্যেকটা মিটিংয়েই কিন্তু আমি এই পুকুরগুলো সংস্কারের কথা তুলেছি, এই পুকুরগুলো বাঁচানোর কথা তুলেছি। অনেকটাই অ্যাকোয়ার হয়ে গেছে, দখল হয়ে গেছে, কিন্তু যতটুকু আছে সেটুকু বাঁচানোর জন্য করেছি। ইতিমধ্যেই 8টা পুকুরের ডিপিআর তৈরি হয়ে গেছে, টেন্ডারে যাচ্ছে। এই ইলেকশন চলাকালীন যেহেতু এই সমস্ত করা যায় না, তাই বন্ধ ছিল। বাকি যে পুকুরগুলো আছে খুব বেশি 14, 15, 16টাই হতে পারে। এই পুকুরগুলো, এই জলাশয়গুলো বাঁচানো খুবই জরুরি, কারণ ঘনবসতি হচ্ছে, কোনো একটা অঘটন ঘটে গেলে, দুর্ঘটনা ঘটলে ফায়ার ব্রিগেডকে আসতে হবে, জলের প্রয়োজন হবে। এই জলের ব্যবস্থাটা কিন্তু রাখতেই হবে। তাছাড়াও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রেও এই সমস্ত জলাশয়গুলো কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করে। আমাদের কুচবিহারের মহারাজ সাহেব এই সমস্ত দিকটা ভেবেই কিন্তু রাস্তার মোড়ে মোড়ে 82টারও বেশি পুকুর খনন করেছিলেন কুচবিহার শহরের বিভিন্ন প্রান্তে। সুতরাং সেই দিকগুলো ধ্বংস হয়ে গেলেও যা আছে, যতটুকু আছে এটুকু বাঁচানো উচিত, সেই প্রয়াস চলছে। এবং সেই প্রয়াসের ক্ষেত্রে শুধু সংস্কার করাই না, বিউটিফিকেশনও করা হবে, অর্থাৎ যাতে পুকুরের চারপাশ দিয়ে মানুষ মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করতে পারে, এলইডি লাইট দিয়ে সাজানো যেতে পারে, বসার জায়গা যাতে হতে পারে, এই সমস্ত দিক সব মানে সৌন্দর্যকরণ ক্ষেত্রে যা যা করা দরকার সবগুলোই ধরা রয়েছে সেই ডিপিআরে। সুতরাং আস্তে আস্তে একটু সময় লাগলো, কাজ খুব শীঘ্রই কিন্তু শুরু হবে। রবিদা, আরেকটা প্রশ্ন আসছে, খুব ভালো বোঝা যাচ্ছে না, যতটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ঘড়িটার কি হবে বলতে বোধহয় সম্ভবত হরিশপাল মোড়ের ঘড়িটার কথা বলতে। আমি আজকেই অফিস করেছি, সেখানে নির্দেশ দিয়েছি ওই 4টে ঘড়ি খুলে নিয়ে আসার জন্য। এনে ওখানে না থেকে রাখাটা ঠিক নয়। অনেকে বলেছে যে হিন্দু শাস্ত্র মতে নাকি বন্ধ ঘড়ি দেখা অশুভ। তা হাজার হাজার মানুষ ওই দিক দিয়ে চলাফেরা করে সারাদিন, প্রত্যেকেই বন্ধ ঘড়ি দেখছে। আর এই যেদিন থেকে ঘড়িটা বন্ধ হয়েছে, নিন্দুকেরা বলে যে ওই পুরসভার চেয়ারে নাকি সে বেশি দিন টেকেনি। তো আজকে আমি নির্দেশ দিয়েছি আগামীকালই 4টে ঘড়ি খুলে স্টোর রুমে নিয়ে আসা হবে, ওখানেই মেকানিককে ডাকা হবে। ওটা ঠিক করা সম্ভব কি না সেটা করে ওটা দেখা হবে। দ্বিতীয় ভাবনা রয়েছে যে কলকাতায় সল্টলেকে একটা টাওয়ার হয়েছে, লন্ডন টাওয়ার, এবং ওরই অনুকরণে শর্ট হাইটেরই আলিপুরদুয়ারে একটা করেছে চৌমাথায়। আমাদেরও ভাবনা রয়েছে ভাবনায় যে হেরিটেজ শহর হচ্ছে, তার সাথে সামঞ্জস্য রেখে শর্ট হাইটের ওই ধরনের টাওয়ার করা যায় কিনা, ওটার মধ্যে ঘড়ি থাকবে, তাহলে শহরের সৌন্দর্যটা একদিকে যেমন বাড়বে, তেমনি হেরিটেজ শহরের সাথে সামঞ্জস্য থাকবে, হেরিটেজ লুকটা থাকবে। আরেকজন যে প্রশ্নটা করেছে যে কুচবিহার শহরের পাবলিক টয়লেটের খুব প্রয়োজন। ইতিমধ্যেই ডিএম সাহেব কুচবিহার শহরে
অনেক দিন থেকে এই ব্যাপারে ডিএম সাহেবের সাথে আলোচনা হচ্ছিল। হুম উনি জানিয়েছেন যে 25টা টয়লেট তিনি অনুমোদন করেছেন, যেখানে যেখানে জায়গা পাওয়া যাবে, কারণ জায়গার খুব কঠিন অবস্থা। আমি একবার যখন পরিষদের সচিব ছিলাম পিডব্লিউডি, 8টা টয়লেটের অনুমোদন করানোর পরে 2টোর বেশি করাতে পারিনি। কেউ কারো বাড়ির সামনে, দোকানের সামনে পিডব্লিউডির জায়গা করো তাও করতে দেয়নি সেই সময়টায়। তো 25টা টয়লেট মাননীয় ডিএম সাহেব অনুমোদন দিয়েছেন। তাই এটা নিয়ে মিটিং করা হবে, করে করে যেখানে যেখানে জায়গা পাওয়া যাবে, সেটা বাজার হোক, বাজারই খুব প্রয়োজন এটা, বাজার এলাকা এবং মেলা বা লোক সমাগম যার পাবলিক প্লেস, সেই এলাকায় যাতে এগুলো করা যায়। জায়গাটাই হলো সমস্যা হয়ে যাচ্ছে, তাও চেষ্টা করা হবে 20টা ওয়ার্ডের মধ্যেই পাবলিক প্লেসে এইগুলো যাতে করা যায়। এবং এই টয়লেটগুলো আমরা কোনো যারা সাফাই কাজ করে তাদেরকে হাতে আমরা তুলে দেবো, 1 পয়সাও দিতে হবে না, ওটা মেনটেন করবে, আর যা একটা চার্জ, ন্যূনতম চার্জ, সেই চার্জটা সে নেবে। একদমই। আমি শেষ প্রশ্ন করব, একদম প্রশ্ন শেষের একটা পলিটিক্যাল প্রশ্ন। সেটা হচ্ছে যে সবাই আমরা কম বেশি যারা রাজনীতির টুকটাক খোঁজ খবর রাখি আর কি, তারা জানি যে ডানপন্থী রাজনীতিতে গোষ্ঠীবাজি যদি না থাকে তাহলে সেই দলটার, যে দলে থাকবে না গোষ্ঠীবাজি, সেই দলের স্বাস্থ্য ভালো হয় না বা দুর্বল হয়ে পড়ে, সাংগঠনিক স্বাস্থ্য বলতে পারেন। আমাদের কুচবিহারে আমরা কংগ্রেসের রাজনীতিতে গোষ্ঠীবাজি দেখেছি, তারপরে তৃণমূল আসার পরেও গোষ্ঠী রাজনীতি দেখেছি। এখন যে রাজনৈতিক সমীকরণ কুচবিহারে দেখা যাচ্ছে, তাতে যদি কাকা ভাস্তার মিলন হয়ে যায়, তাহলে কি ধরনের সমীকরণ, গোষ্ঠী সমীকরণ কিরকম রাজনীতিতে হতে পারে? আমি গোষ্ঠীবাজিতে বিশ্বাস করি না, নাম্বার 1। আপনি যেটা বললেন কংগ্রেসে গোষ্ঠীবাজি দেখেছেন, অন্যান্য দলেও দেখেছেন। কংগ্রেসের গোষ্ঠীবাজির কারণে আজ কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে বিজেপিও, এই রাজ্যের কথা আমি বলতে পারি, গোষ্ঠীবাজির কারণে তারাও কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছে। একটা শেষের সময় বামপন্থীদের, প্রথম দিকে নয়, শেষের দিকে 90 শতকের পরে, 90 শতকের দিকে গোষ্ঠীবাজি শুরু হয়েছিল, তারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো গোষ্ঠীবাজি আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কারণ আমার অভিজ্ঞতা সেটাকে ভালোভাবে দেখে না। আমার অভিজ্ঞতার মূল্যায়নে সেটা গোষ্ঠীবাজি সবসময় কিন্তু ক্ষতির কারণ হয়ে থাকে, লাভ কখনোই হয় না, সে ডানপন্থী হোক আর বামপন্থী হোক। সুতরাং তৃণমূল কংগ্রেসেও গোষ্ঠীবাজি যদি থাকে, তাহলে আমি অকপটে বলতে পারি দল দুর্বল হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সারা রাজ্যে, রাজ্যের কমিটিতেও গোষ্ঠীবাজি দূর করার জন্য বিভিন্ন রকম স্টেপ নিচ্ছেন, তাতে অনেকটা কাজ হচ্ছে। আমাদেরও সবারই উচিত গোষ্ঠীবাজি না করে সবাই একসাথে কাজ করা, যেটা মমতা ব্যানার্জি নির্দেশ দিচ্ছেন। কারণ গোষ্ঠীবাজি করা মানেই মমতা ব্যানার্জির হাতকে দুর্বল করা। এই মুহূর্তে আমরা মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে চাই। এই মুহূর্তে আমাদের রাজ্যে আমরা সরকারের 5 বছরের মধ্যে 1 বছরকে 4 বছর থাকবো। আমাদের টার্গেট লক্ষ্য হচ্ছে দিল্লি। সুতরাং দিল্লিতে যদি দিদিকে নিয়ে পৌঁছাতে হয়, তাহলে গোষ্ঠীবাজি সমস্ত বন্ধ করে দিল্লি পৌঁছানোর লক্ষ্যে সব শক্তিটাকে একত্রিত করে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করা উচিত, মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানো উচিত, দিদির পাশে দাঁড়ানো উচিত। এটাই আমার বক্তব্য। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের এটাই অভিজ্ঞতা। কারণ গোষ্ঠীবাজির ফল আমরা গত বিধানসভায়ও আমরা কিন্তু দেখেছি, হাড়ে হাড়ে টের পেয়েছি। তার আগে 2019 সালের লোকসভা নির্বাচনেও কিন্তু আমরা দেখেছি। সুতরাং গোষ্ঠীবাজি কখনোই সুস্বাস্থ্যের কারণ কখনোই নয়, রক্তক্ষরণের কারণ হয়। একটা যক্ষা রোগী যেমন রক্তক্ষরণ হতে হতে সে একসময় খুবই দুর্বল হয়ে যায়, তেমনি গোষ্ঠীবাজিটাও সেই রকমই রক্তক্ষরণ হতে হতে সাংগঠনিক দুর্বলতা প্রকট হয়ে পড়ে। কর্মীরা আস্থা হারায়, মনোবল হারায়, কর্মীরা দুর্বল হয়ে পড়ে, সংগঠন দুর্বল হয়ে পড়ে। সুতরাং গোষ্ঠীবাজিতে আমি বিশ্বাস করি না। একদমই।
আসলে রবিদার সঙ্গে ইন্টারভিউ বসলে সেই ইন্টারভিউ শেষ হতে চায় না, কারণ আমারও অনেক প্রশ্ন মাথার মধ্যে উঠে আসে, রবিদারও উত্তর তৈরি থাকে। তো আমরা আবার কিছুদিনের মধ্যেই মিলিত হব, এবং আজকে যে প্রশ্নগুলো করা সম্ভব হলো না সেটা আবার আগামী দিনে তুলব। আজকে রাখছি, সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। থাকবেন, মাস্ক পরবেন। ধন্যবাদ।